আসসালামু আলাইকুম, চার্ট ক্যানভাস চ্যানেলে সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে আমরা ওয়ালটনের স্টক অ্যানালাইসিস করব। মূলত ওয়ালটনের অ্যানুয়াল রিপোর্ট 2025 এর ডেটা অনুসারে এর ফান্ডামেন্টাল অ্যানালাইসিস করব। আর ফান্ডামেন্টাল অ্যানালাইসিসের পরে আমরা এই ভিডিওতেই ওয়ালটনের টেকনিক্যাল অ্যানালাইসিসটা দেখে নেব। দিস ভিডিও ইজ ব্রট টু ইউ বাই চার্ট ক্যানভাস অ্যান্ড ইউ ট্রেড, পাওয়ার্ড বাই ইউনিরয়্যাল সিকিউরিটিজ লিমিটেড। তো আমরা ওয়ালটনের অ্যানালাইসিস করার আগে আমরা আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে একটা পোস্ট করেছিলাম যে নেক্সট কোন স্টকের ফান্ডামেন্টাল অ্যানালাইসিস দেখতে চান। সো আমরা এই যে সামনে যে আর্নিংস সিজনটা রয়েছে, এই সিজনে কিন্তু আরো অনেক স্টকের ফান্ডামেন্টাল অ্যানালাইসিস করব। বাট এর মধ্যে মোস্ট অফ দ্য স্টক আমরা কিন্তু আমাদের এই হোয়াটসঅ্যাপ চ্যানেলে পোস্ট দিব। পোস্ট দেওয়ার পরে সবচেয়ে বেশি যেই স্টকের জন্য রিকোয়েস্ট আসবে, মানে পুলে সবচেয়ে বেশি ভোট যে স্টকের পড়বে, আমরা সেই স্টকটাকে অ্যানালাইসিস করব। ভিডিও শুরু করার আগে একটা ডিসক্লেমার দিয়ে নিচ্ছি, এই ভিডিওটা এডুকেশনাল পারপাসে তৈরি করা একটা ভিডিও। এই ভিডিওতে আমি কোনো ইনভেস্টমেন্ট অ্যাডভাইস দিচ্ছি না। এই ভিডিও দেখে কেউ কোনো ধরনের ইনভেস্টমেন্ট ডিসিশন নেবেন না। মনে রাখবেন, পুঁজিবাজার ঝুঁকিপূর্ণ, জেনে ও বুঝে বিনিয়োগ করতে হবে আপনাকে। তো আমরা ফান্ডামেন্টাল অ্যানালাইসিসের জন্য আমাদের যে শিট, সেই শিটে চলে আসি। তো আসলে আজকে আমরা যেই স্টকটার অ্যানালাইসিস করব, এর টিকার ওয়ালটন হিল, বা এটার যদি আমরা কোম্পানি নেম বলি সেটা হলো যে ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ পিএলসি। আর এটি 1977 সালে প্রতিষ্ঠিত একটি কোম্পানি। এটি স্টক মার্কেটে ইঞ্জিনিয়ারিং সেক্টরে লিস্টেড একটি কোম্পানি এবং এটি এ ক্যাটাগরিতে লিস্টেড একটি স্টক। আর আমরা যদি এর শেয়ার হোল্ডিংস প্যাটার্ন দেখি তাহলে দেখতে পাচ্ছি যে এর স্পন্সর বা ডিরেক্টর হোল্ডিংসে রয়েছে 61% স্টক এবং ইনস্টিটিউট হোল্ডিংসে রয়েছে 0.64% স্টক। আর ফরেন হোল্ডিংসে রয়েছে 0.09% স্টক। পাবলিক হোল্ডিংসে রয়েছে 38.18% স্টক। তো বলে রাখা ভালো, ওয়ালটনের কিন্তু স্পন্সর বা ডিরেক্টর হোল্ডিংসের স্টক ছিল। তো স্পন্সর বা ডিরেক্টররা তাদের রিলেটিভদেরকে অনেকগুলো শেয়ার উপহার বা বিভিন্ন ভাবে দিয়ে স্পন্সর বা ডিরেক্টর হোল্ডিংস কমিয়ে তারা পাবলিক হোল্ডিংস এখানে বেড়ে গিয়েছে, যার ফলে কিন্তু আমরা প্রাইসও একটা ভালো ইফেক্ট দেখেছি, যেটা হয়তো আমরা যখন টেকনিক্যাল অ্যানালাইসিসের চার্টে যাব তখন দেখতে পাবো। যাই হোক, আপাতত আমরা যদি ক্যাপিটাল মার্কেট মেট্রিক্স দেখি তাহলে দেখতে পাচ্ছি যে ফ্রি ফ্লোট শেয়ার রয়েছে 38.91% এবং এর অথরাইজড ক্যাপ 600 কোটি টাকা, পেইড আপ ক্যাপ 302 কোটি টাকা এবং মার্কেট ক্যাপ রয়েছে 12,720 কোটি টাকা। আর এটির টোটাল শেয়ার আউটস্ট্যান্ডিং রয়েছে 30.3 ক্রোর। আর আমরা যদি 52x এর প্রাইস রেঞ্জে এর প্রাইসের অবস্থানটা দেখি তাহলে দেখতে পাচ্ছি আমরা যে 52x এর প্রাইস রেঞ্জ এখানে হয় আর হাই যদি এখানে হয় তাহলে এটা কিন্তু একদম 20 বা 25%-এর আশেপাশে রয়েছে, যেখানে তার 52x এর লো প্রাইস ছিল 373 টাকা 40 পয়সা এবং 52x এর হাই প্রাইস ছিল 595 টাকা। আর বর্তমান প্রাইস রয়েছে 419 টাকা 90 পয়সা। এই স্টকটা লাস্ট ইয়ারে ইপিএস ছিল 44 টাকা 78 পয়সা এবং পি রেশিও বর্তমানে রয়েছে 14.60, যেটা কিন্তু আনঅডিটেড পি, আর অডিটেড পি তে ছিল 9.99। আর এনএভি রয়েছে 379 টাকা বা 380 টাকার মতো এনএভি টু প্রাইস 1.1x। দ্যাট মিনস আসলে তার এনএভির আশেপাশেই তার প্রাইস রয়েছে, যেখানে এনএভি 380 টাকা আর কারেন্ট প্রাইস কিন্তু 420 টাকার মতো। তো এই ভিডিওতে আমরা জুন কোয়ার্টার, মানে হলো যে ইয়ার এন্ড জুন 2025 এর ডেটা অনুসারে এই স্টকটার অ্যানালাইসিস করব। তো আমরা শুরুতেই চলে আসি ব্যালেন্স শিটের ডেটায়। ব্যালেন্স শিটের ডেটায় আমরা দেখতে পাচ্ছি যে এই স্টকটার বা এই কোম্পানিটার টোটাল অ্যাসেটস এর যে গ্রাফটা, সেটা কিন্তু লাস্ট 4 ইয়ার্স মোটামুটি একটা জায়গায় আটকে আছে বলতে পারি আমরা। সো এর আগের 5 বছর যদি দেখি আমরা তখন কিন্তু বাড়তেছিল। সো এইখানে একটু বলে রাখা ভালো, আমার যতটুকু ধারণা এই স্টকটা মেবি আইপিও তে এসেছিল জুন 2022-তে। আইপিওর আগে কিন্তু এইখানে একটা ভালো গ্রোথ তারা দেখিয়েছিল, বাট আইপিওর পরে আমরা কিন্তু সেই গ্রোথটা দেখতে পাচ্ছি না। এখানে জাস্ট একটু বলে রাখা ভালো, আমি এই যে জুন 2022 যেটা বলেছি এর কম বেশি হতে পারে, মানে 2021-ও আসতে পারে বা 20-ও আসতে পারে। তো আই থিঙ্ক 22-এই এসেছে। যাই হোক, তো এখানে কিন্তু আমরা আইপিওর পরে তাদের গ্রোথটা স্লো হয়ে যেতে দেখেছি। আর ওয়ালটনের ক্ষেত্রে যদি বলি, ওয়ালটনকে কিন্তু আমরা মোটামুটি সবাই গ্রোথ স্টক হিসেবে ট্রিট করার চেষ্টা করি, কারণ আমরা জানি যে বাংলাদেশের মার্কেটে ওয়ালটন তাদের প্রোডাক্ট আস্তে আস্তে গ্রো করতেছে এবং একই সাথে গ্লোবালি কিন্তু তারা তাদের প্রোডাক্টকে বিভিন্ন জায়গায় বা বিভিন্ন দেশে এক্সপোর্ট করার মাধ্যমে গ্রো করতেছে।
তো আমরা কিন্তু এই অ্যানালাইসিসটা ওয়ালটনকে একটা গ্রোথ কোম্পানি হিসাবে কনসিডার করে অ্যানালাইসিসটা কন্টিনিউ করব। তো সেই হিসাবে একটা গ্রোথ স্টকের বা একটা গ্রোথ কোম্পানির টোটাল অ্যাসেটস আটকে যাওয়াটা তার গ্রোথ স্লো ইন্ডিকেশন দিচ্ছে কিনা, বা তাকে কি আসলে গ্রোথ স্টক ভাবা যাবে কিনা, সেই ব্যাপারে একটা ভালো লেভেলের কোশ্চেন ক্রিয়েট করতেছে। যাই হোক, আমরা যদি টোটাল লায়াবিলিটিস দেখি, টোটাল লায়াবিলিটিজে একটা গুড সাইন দেখতে পাচ্ছি আমরা, যে টোটাল লায়াবিলিটিসটা কিছুটা কমে আসতেছে আগের বছরগুলোর তুলনায়, স্পেশালি জুন 2022 এর পর থেকে। তো এটা ভালো। আর টোটাল ইকুইটি বাড়তেছে, এটাও মোটামুটি ভালো। দেন আমরা যদি আর্নিংস এর ডেটায় আসি, আর্নিংস এর ডেটায় আসলে আমরা শুরুতেই জাস্ট রেভিনিউর ডেটাটা দেখি। তো এইখানে এই চার্টে আমরা রেভিনিউ ভার্সেস কস্ট অফ গুডস সোল্ড দেখতে পাচ্ছি। সো রেভিনিউ কিন্তু আমরা এই যে জুন 2022-এর আগে দেখেছি মোটামুটি রেভিনিউতে একটা গ্রোথ ছিল, বাট এই জুন 2022-এর পর তার কিন্তু এই 3 বছর রেভিনিউতে কিন্তু আমরা আসলে ডিক্লাইনিং মোডে দেখতে পাচ্ছি। আর একটা গ্রোথ স্টকের রেভিনিউ ডিক্লাইনিং মোডে থাকবে, এটা কিন্তু আমি পার্সোনালি পছন্দ করতেছি না, বা এটা মেবি হওয়াও আসলে উচিত না। কারণ গ্রোথ স্টকের হয়তো তার রেভিনিউ বাড়বে, তার নেট প্রফিট মার্জিন কমতে পারে, সেটা নিয়ে কোনো সমস্যা নেই। বাট যেহেতু সে গ্রোথ স্টক, তার মার্কেটে অ্যাকসেপ্টেন্স পাচ্ছে, তো তার আসলে সেলস বাড়বে, বাট হয়তো এগ্রেসিভ মার্কেটিং বা বিভিন্ন কিছু করতে গিয়ে তার নেট প্রফিট কমতে পারে, বাট রেভিনিউ কমে যাওয়াটা আসলে আমার কাছে ভালো মনে হচ্ছে না। আর তার যদি আসলে নেট প্রফিট বা ইপিএস যেটা, সেটা যদি দেখি, এখানেও আমরা জুন 2021-এর পরে ইপিএসও আসলে খুব বেশি একটা পজিটিভ সাইন দেখতে পাচ্ছি না। তো আমরা 5 বছরের রেভিনিউ সিএজিআর যদি দেখি, 5 বছর মানে জুন 2020-এর সাথে কম্প্যারিজন এখানে, তো 5 বছরের রেভিনিউ সিএজিআর আমরা দেখতে পাচ্ছি যে 11.51% রেভিনিউ সিএজিআর হয়েছে। 10 বছরের ডেটা যেহেতু নাই, সেক্ষেত্রে এটা অ্যাপ্লিকেবল হবে না। আর 5 বছরের নেট প্রফিটের সিএজিআর 7.37% নেট প্রফিটের সিএজিআর বা গ্রোথ হয়েছিল ইয়ার অন ইয়ার। তো এইখানে একটা গ্রোথ স্টকের ক্ষেত্রে রেভিনিউর চাইতে নেট প্রফিটের গ্রোথটা স্লো হতেই পারে, সেটা নিয়ে সমস্যা নেই। বাট এই যে রেভিনিউর গ্রোথটা, যেমন আমরা যদি নেক্সট ইয়ারে রেভিনিউ গ্রোথ আমরা হিসাব করতে যাই, সেই ক্ষেত্রে হয়তো আমরা দেখতে পারবো যে নেক্সট ইয়ারে, এই যে এখন তো 2020-এর সাথে হিসাব করতেছে, সেই জন্য আসলে 11.51%-এর মতো গ্রোথ দেখাচ্ছে। বাট 21 বা 22-এর সাথে কম্পেয়ার করলে তখন কিন্তু রেভিনিউ গ্রোথ নেগেটিভ দেখাবে নেক্সট ইয়ার গুলাতে। সো এটা আমাদের কাছে ভালো মনে হচ্ছে না। আর অপারেটিং প্রফিট মার্জিন এন্ড নেট প্রফিট মার্জিন এটা একটু কম থাকলেও আমরা মেনে নিচ্ছি, যেহেতু আমরা এটাকে গ্রোথ কোম্পানি হিসেবে ট্রিট করতেছি। তো অপারেটিং প্রফিট মার্জিন 20% আর নেট প্রফিট মার্জিন 14.64%, আর নেট প্রফিট মার্জিনও আমরা একটু ডিক্লাইনিং মোডে দেখতে পাচ্ছি। এই পর্যায়ে আমরা যদি রেশিওস ডেটা দেখি, রেশিওস ডেটা দেখলে আমরা দেখতে পাচ্ছি যে তাদের ডেট টু ইকুইটি রেশিও কমতেছে, হুইচ ইজ গুড সাইন। আর অ্যাসেট টার্নওভার রেশিও, যেহেতু তার টার্নওভার কমতেছে, আর অ্যাসেটও আমরা দেখেছি আসলে কমেছে, বাট অ্যাসেট আসলে একটা জায়গায় আটকে আছে অলমোস্ট। তো ওই তুলনায় বা অ্যাসেটের তুলনায় টার্নওভার বেশি কমেছে, এটা আমরা এই চার্ট দেখলে বুঝতে পারতেছি। আর তার আরওই কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে ওভার দ্য টাইম এই স্টকটার আরওই কমতেছে, যেখানে তার বর্তমানে আরওএ মানে রিটার্ন অন অ্যাসেট রয়েছে 6.58%, আরওই বা রিটার্ন অন ইকুইটি রয়েছে 8.53%, আরওসি রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়েড রয়েছে 13.34%, আর আরওআইসি রয়েছে 7.03%। তো এই ক্ষেত্রে তারা যেহেতু একটা গ্রোথ কোম্পানি, তাদের ক্ষেত্রে আরওই বা আরওআইসি এগুলো আর একটু বা আরো অনেক বেশি বেটার থাকা উচিত ছিল। কারণ কিছুদিন আগেও আমাদের ফিক্সড ইনকাম অ্যাসেট ক্লাসের রিটার্ন ছিল 13%-এর মতো। এখন ট্রেজারি বন্ডের ইল্ড 10%-এর নিচে নেমে আসলো। এখনো কিন্তু সঞ্চয়পত্র বা আমরা যদি রিপোর্ট বলি, সেগুলো কিন্তু 10% বা 10%-এর বেশি। তো সেই ক্ষেত্রে আমরা এই স্টকটা বা এই কোম্পানির কাছ থেকে আরেকটু বেটার রিটার্ন আশা করতেছিলাম। সো এইটা প্রমাণ করে যে তারা হয়তোবা তাদের অ্যাসেটস, ইকুইটি অ্যান্ড ইনভেস্টেড ক্যাপিটাল এগুলাকে প্রপারলি ইউটিলাইজ করতে পারতেছে না এখন পর্যন্ত। আমরা যদি তাদের ক্যাশ ফ্লো অ্যানালাইসিস দেখি, ক্যাশ ফ্লো অ্যানালাইসিসে দেখতে পাচ্ছি যে কোম্পানিটার এই যে বর্তমানে ফ্রি ক্যাশ ফ্লো পার শেয়ার রয়েছে 41 টাকা 5 পয়সা, যেটা তার বর্তমান প্রাইসের এগেনস্টে ফ্রি ক্যাশ ফ্লো মাল্টিপল 10x এর মতো। আর ডিভিডেন্ড পে আউট রেশিও 69.81%, এটা মোটামুটি ভালো একটা নাম্বার। কারণ বাংলাদেশি কোম্পানিগুলা বা বাংলাদেশের বিজনেস গুলা সচরাচর 30%-এর আশেপাশে ডিভিডেন্ড পে আউট রেশিও মেনটেন করে। তো এই জায়গায় আমরা তাদেরকে অ্যাপ্রিসিয়েট করতেছি। আর ফ্রি ক্যাশ ফ্লো পে আউট রেশিও আমরা দেখতে পাচ্ছি 58.20%,
যদিও ফ্রি ক্যাশ ফ্লো আসলে লাস্ট 2-3 ইয়ার্স একটু কমে যাচ্ছে, যেখানে কিন্তু জুন 2022 বা 2022-এর ইয়ার এন্ডে কিন্তু ফ্রি ক্যাশ ফ্লো নেগেটিভ ছিল। আর 5 বছরের ডিভিডেন্ড সিএজিআর যদি দেখি, তো 5 বছর আগে যেহেতু তারা জাস্ট মার্কেটে এসেছে তখন, আর প্লাস হলো আসলে তখন তাদের 5%-এর মতো জাস্ট পাবলিক শেয়ার ছিল, আর পাবলিক শেয়ারে তখন বেশি ডিভিডেন্ড দিত, যেই ডিরেক্টর হোল্ডিংসে রয়েছে সেগুলাতে কম দিত। তো ওভারঅল যেহেতু আমরা আসলে ডিভিডেন্ড কত পে করেছে সেইটা দিয়ে যেহেতু হিসাবটা করতেছি, তো 5 বছরে আমরা একটা ভালো গ্রোথ পেয়েছি, যেটা 5 বছরের সিএজিআর 51.73%, আর 5 বছরের ফ্রি ক্যাশ ফ্লো সিএজিআর পাচ্ছি আমরা 93%-এর কাছাকাছি। 10 বছরের ডেটা যেহেতু নাই, এটা প্রযোজ্য হবে না। তো ডিভিডেন্ড পেইড অ্যামাউন্টও আমরা ভালো একটা গ্রোথ দেখতে পাচ্ছি, স্পেশালি লাস্ট ইয়ারের তুলনায়। এই বছর কিন্তু ভালো ডিভিডেন্ড তারা পে করেছে, আর ডিভিডেন্ড পে আউট রেশিও আমরা দেখতে পাচ্ছি যে তারা জুন 2023-ও 58%-এর মতো মেনটেন করেছে। দেন আসলে মেবি ডলার সংকট বা যে কোনো কারণে বা লিকুইডিটির অভাবের কারণে হয়তো বা তারা আসলে 2024-এ খুব বেশি ডিভিডেন্ড পে করতে পারে নাই, বাট সেটা আবার তারা জুন 2025-এ এসে ভালো ডিভিডেন্ড পে করে দিয়েছে। আর ক্যাশ ফ্লোর ব্যাপারে, ক্যাশ ফ্লো ওভারঅল ভালোই মনে হচ্ছে, বাট এই যে একটা নেগেটিভ বা সে মাঝে মধ্যে নেগেটিভ ক্যাশ ফ্লো জেনারেট করে, এইটা আসলে ভালো মনে হচ্ছে না, কারণ এখানে আরো 2 বছর আমরা নেগেটিভ ক্যাশ ফ্লো দেখতে পাচ্ছি। যাই হোক, আমরা এই স্টকটা ব্যালেন্স শিটের ডেটা দেখলাম, আর্নিংস ডেটা দেখলাম, ক্যাশ ফ্লো অ্যানালাইসিস দেখলাম, এই পর্যায়ে আমরা কয়েকটা ভ্যালুয়েশন মেথডে এই কোম্পানিটা ভ্যালুয়েশন করব। শুরুতেই আমরা আসতেছি ডিভিডেন্ড ডিসকাউন্ট মডেল ভ্যালুয়েশনে। তো এই কোম্পানিটার আসলে রিলেটিভ মডেলে আমরা ভ্যালুয়েশন করার ট্রাই করে নেই, যেহেতু আসলে তাদের সেম সেগমেন্টে লিস্টেড ওইভাবে কোনো কোম্পানি নাই। একটা কোম্পানি আছে সিঙ্গার, বাট সিঙ্গারের বেশ কিছু সমস্যা, প্লাস আসলে সিঙ্গারের ইয়ার এন্ড যেহেতু হয়ে থাকে ডিসেম্বরে, তো সব মিলিয়ে আসলে আমরা রিলেটিভ ভ্যালুয়েশনে সিঙ্গারের সাথে এর কম্প্যারিজনটা করতে পারতেছি না বা করতে চাচ্ছি না আসলে। তো আমরা ডিভিডেন্ড ডিসকাউন্ট মডেলে যদি আসি, তাহলে এর যে ডিভিডেন্টের অ্যামাউন্টটা সেটা আমরা নিয়েছি, দেন গ্রোথ রেট আমরা হিসাব করেছি আগের বছরের চাইতে যেই গ্রোথ রেটটা সেটা ধরে। তো অ্যাভারেজ এই যে গ্রোথ রেটটা পেয়েছি এটাকে জাস্ট আমরা অ্যাভারেজ করেছি। তো অ্যাভারেজ করে আমরা ডিভিডেন্ড ডিসকাউন্ট মডেলে তার ডিভিডেন্টের গ্রোথ রেট পাচ্ছি 77.86%। এখানে যদি আমরা ফ্রি 5 বছরের ডিভিডেন্ড সিএজিআর দেখি, এটাও কিন্তু 51.73%। বাট আমাদের যেটা মনে হচ্ছে যে তার যেহেতু রেভিনিউ কমতেছে এন্ড তার নেট প্রফিটও আসলে ওইভাবে খুব বেশি ইমপ্রুভমেন্ট হচ্ছে না, তো নেক্সট ইয়ার গুলাতে তার ডিভিডেন্ড বাড়তে থাকবে এটা আমরা আসলে এক্সপেক্ট করতেছি না। ইভেন তার ডিভিডেন্ড হয়তোবা কমে যেতে পারে বা সেম লেভেলেই হয়তোবা থাকবে। তো সেই হিসাবে আমরা একটু কনজারভেটিভ থেকে এইখানে আমরা গ্রোথ রেট হিসাবে 4.5%-এর মতো ধরতে চাচ্ছি। আর এখানে কিন্তু ডিসকাউন্ট রেট আমরা ধরেছি 9.7%, যেটা বর্তমানে 20 ইয়ার্স ট্রেজারি বন্ডের ইল্ড। আমরা গ্রোথ রেট যদি 4.5% ধরি, তাহলে তার ইন্ট্রিনসিক ভ্যালু পাচ্ছি আমরা 480 টাকা, যেটা তার বর্তমান প্রাইসের এগেনস্টে 14% আন্ডার ভ্যালুড অবস্থায় রয়েছে। এরপর যে আমরা যদি ডিসকাউন্টেড ক্যাশ ফ্লো অ্যানালাইসিস মডেলে তার ভ্যালুয়েশন করি, সো আমরা এখানেও তার যে ফ্রি ক্যাশ ফ্লো সেই ডেটাটা দেখি। তো ফ্রি ক্যাশ ফ্লোর ডেটা দেখলে আমরা দেখতে পাচ্ছি যে এই স্টকটা বা তাদের যে ফ্রি ক্যাশ ফ্লো এটা কিন্তু আসলে ধীরে ধীরে কমতেছে। সো এইখানে নেক্সট ইয়ার গুলাতে আমরা ধরে নিচ্ছি যে বর্তমানে যেখানে রয়েছে এর চাইতে আর কমবে না, বরং একটু বাড়বে। সো সেই বাড়াটাও আমরা খুবই মিনিমাল ধরে রাখতে চাই, কারণ তার যেহেতু আসলে নেট প্রফিটে এন্ড রেভিনিউতে একটু সমস্যা হচ্ছে, সো সে অনেক বেশি ভালো করবে এটা আমরা এক্সপেক্ট করতে পারতেছি না। তো আমরা মোটামুটি এইখানে একটু কনজারভেটিভই থাকি, আমরা 2% গ্রোথ রেট ধরতেছি। 2% গ্রোথ রেট ধরলে তার ইন্ট্রিনসিক ভ্যালু আসে 490 টাকার মতো, যেটা তার বর্তমান প্রাইসের এগেনস্টে 16.5%-এর মতো আন্ডার ভ্যালুড অবস্থায় রয়েছে। এরপর যে আমরা রিসিডুয়াল ইনকাম মডেলে এই কোম্পানিটা ভ্যালুয়েশন করব। রিসিডুয়াল ইনকাম মডেলে ভ্যালুয়েশন করার জন্য আমরা তার টোটাল ইকুইটি অ্যান্ড নেট প্রফিট ডেটা নিয়েছি। তো টোটাল নেট প্রফিটের গ্রোথ আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে এই বছর কিন্তু আগের বছরের চাইতে নেট প্রফিটের গ্রোথ কিন্তু -23.58%। যাই হোক, সো আমরা ওভারঅল সবগুলা ডেটা নিয়ে অ্যাভারেজ করে এখানে পাচ্ছি 51%। আর আর্নিংস এর ডেটা যদি দেখি, আমরা নেট প্রফিটের 5 বছরের সিএজিআরও কিন্তু আমরা পেয়েছিলাম 7.37%। সো এই 7.37%কেই আমরা মোটামুটি
আইডিয়াল বা এর কাছাকাছিটাকে আমরা আইডিয়াল ধরতে চাই। প্লাস সে যেহেতু রেভিনিউ একটু স্ট্রাগল করতেছে, যেখানে তার আসলে এক্সপোর্ট বাড়তেছে, ডোমেস্টিক মার্কেটে সেলস বাড়তেছে, বা আমরা জানি হয়তো বা যে তার প্রচার প্রচারণা বাড়তেছে, বাট কি কারণে তার রেভিনিউ কম এটা জানি না। তো আমরা আসলে এইখানে একটু কনজারভেটিভই থাকবো। এইখানে এই যে আমরা যেহেতু 7%-এর মতো পেয়েছি, সো এর চাইতে আরেকটু কমিয়ে আমরা 5%-এর মতো নিতে চাই। আর ইকুইটি গ্রোথ রেট যেটা 10% ছিল, এটাই ধরে নিলাম যে 10% করে সে ইয়ার অন ইয়ার গ্রো করবে। তাহলে তার ইন্ট্রিনসিক ভ্যালু পাচ্ছি আমরা 462 টাকা, যেটা তার বর্তমান প্রাইসের এগেনস্টে 10%-এর মতো আন্ডার ভ্যালুড রয়েছে। এরপর যে আমরা যদি তিনটা ভ্যালুয়েশন মেথডের সামারি দেখি, তাহলে আমরা ডিসিএফ মডেলে পেয়েছিলাম 490 টাকা, আর ডিভিডেন্ড ডিসকাউন্ট মডেলে পেয়েছিলাম 480 টাকা, রিসিডুয়াল ইনকাম মডেলে পেয়েছি আমরা 462 টাকা বা 63 টাকা। তো আমরা এই তিনটাকে যদি অ্যাভারেজ করি, অ্যাভারেজ করলে আমরা পাচ্ছি এইখানে তার ইন্ট্রিনসিক ভ্যালু 477 টাকার মতো, যেটা তার বর্তমান প্রাইসের এগেনস্টে 13.71% আন্ডার ভ্যালুড অবস্থায় রয়েছে। আমরা এই স্টকটার অ্যানালাইসিস করলাম, ভ্যালুয়েশন করলাম। এই পর্যায়ে আমরা জাস্ট একটা এক্সট্রা ম্যাট্রিক্স দেখবো, সেটা হলো যে এই স্টকটাকে মিউচুয়াল ফান্ডগুলো তার পোর্টফোলিওতে হোল্ড করতেছে কিনা, বা করলেও সেটা কি পরিমাণ হোল্ড করতেছে। আমরা এখানে মোটামুটি 60টা মিউচুয়াল ফান্ডে দেখার চেষ্টা করেছি, বা তাদের ব্যালেন্স শিটে দেখার চেষ্টা করেছি। তো এর মধ্যে আমরা শুধুমাত্র 21 মিউচুয়াল ফান্ড বা 21 অ্যাসেট ম্যানেজমেন্টের গ্রোথ ফান্ডে আমরা এই ওয়ালটনের ডেটা পেয়েছিলাম বা ওয়ালটনকে পেয়েছি। তো সেইখানে তারা অ্যাভারেজ 410 টাকা করে ওয়ালটনকে কিনেছিল, এবং তাদের টোটাল পোর্টফোলিওর 0.01% ওয়ালটন রয়েছে। আর এই 410 টাকার এগেনস্টে যদি আমরা হিসাব করি, তাহলে বর্তমানে -2.36% ওভারভ্যালুড। আসলে ওভারভ্যালুড না, এখানে বলতে হবে যে মিউচুয়াল ফান্ড যেই দামে নিয়েছে তার চাইতে বর্তমানে একটু বেশি দামে মার্কেটে ট্রেড হচ্ছে। তো এই পর্যায়ে আমরা এই স্টকটার যে ডেটাগুলো দেখলাম, সেটাকে জাস্ট বুলিশ অ্যান্ড বিয়ারিশ টেকওয়েজে দেখবো। সো বুলিশ টেকওয়েজ হিসাবে আমরা পেলাম যে এদের ফাইন্যান্সিয়াল লেভারেজ বা ডেট টু ইকুইটি রেশিও আমরা দেখতে পাচ্ছি যে এটা মোটামুটি কমে এসেছে বা কমতেছে ওভার দ্য টাইম। তো এটা আমাদের কাছে পজিটিভ মনে হয়েছে। এছাড়াও তার ফ্রি ক্যাশ ফ্লোটাও মোটামুটি আমাদের কাছে পজিটিভ মনে হয়েছে, বাট এর চেয়েও বেশি যেটা আমাদের কাছে পজিটিভ মনে হয়েছে সেটা হলো যে তার ফ্রি ক্যাশ ফ্লো পে আউট রেশিও, সো যেটা ছিল 58.2%। আর আরেকটা জিনিস আমাদের কাছে ভালো মনে হয়েছে যে এই কোম্পানিটা কনসিস্টেন্টলি ডিভিডেন্ড পে করতেছে, যেটা কিন্তু তার শেয়ার হোল্ডারদের জন্য একটা ভালো ব্যাপার, বা শেয়ার হোল্ডারদের প্রতি তার একটা কমিটমেন্ট রয়েছে, এটা বোঝা যাচ্ছে। আর ফাইনালি আমরা এই স্টকটাকে 13% আন্ডার ভ্যালুড অবস্থায় পেয়েছিলাম, এটাও আমাদের কাছে একটা বুলিশ টেকওয়েজ মনে হয়েছে। এ পর্যায়ে আমরা এই স্টকটার বিয়ারিশ টেকওয়েজ দেখবো। সো বিয়ারিশ টেকওয়েজের শুরুতেই আমরা দেখতে পাচ্ছি যে তার প্রফিটেবিলিটি কমে যাচ্ছে। নেট প্রফিট কিন্তু আমরা দেখেছি যে ইপিএস গত বছরের তুলনায়, মানে 2024-এর তুলনায় 25-এ, যেখানে 24-এ ছিল 44 টাকা 78 পয়সা, আর সেটা 25-এ চলে এসেছে 31 টাকা 11 পয়সা। তো এই যে প্রফিটেবিলিটি কমে যাচ্ছে, বা তার রিটার্ন ম্যাট্রিক্সটাও আসলে কমে যাচ্ছে। স্পেশালি আমরা যদি আচ্ছা, এই রিটার্ন ম্যাট্রিক্সে আসার আগে আমরা দেখেছিলাম যে তার রেভিনিউ কমে যাচ্ছে। তো এটা আমাদের কাছে আসলে বিয়ারিশ মনে হয়েছে, বা বিয়ারিশ টেকওয়েজ হিসাবে নিচ্ছি আমরা এটাকে। দেন তার রিটার্ন ম্যাট্রিক্স গুলো আমরা দেখেছি যে এখানে তার আরওএ বা আরওই, যেটা কিন্তু এই যে ফিক্সড ইনকাম অ্যাসেট ক্লাসের যে রিটার্ন তার চাইতে কম রয়েছে, এটাও আমাদের কাছে বিয়ারিশ মনে হয়েছে। আর ফাইনালি তার এই যে রেভিনিউ গ্রোথ, যেটা আমরা অলরেডি একবার বলেছি, সো রেভিনিউ গ্রোথও আসলে নেগেটিভ ছিল, এটা আমাদের কাছে বিয়ারিশ মনে হয়েছে। আর তার যেই এই যে একটা বিজনেসের এফিসিয়েন্সি বোঝা যায় যেটা দিয়ে আরওআইসি এবং আরওসি, সো এই আরওআইসি এবং আরওসি আমাদের কাছে এনাফ মনে হয় নাই। তো এটা আমাদের কাছে মনে হয়েছে যে তার ক্যাপিটাল বা প্রোডাক্টিভিটি, এই যে তার পিয়ারদের সাথে যদি আমরা কম্পেয়ার করি, তাহলে এটা একটু লো প্রোডাক্টিভিটি বা লো এফিসিয়েন্সিতে চলতেছে। আমরা এই কোম্পানিটার কাছ থেকে, যেহেতু একটা ভালো কোম্পানি বা আমরা একটা ভালো কোম্পানি হিসাবেই একে জানতে চাই বা চিনতে চাই, সেই হিসাবে আমরা এর কাছ থেকে আরো ভালো বিজনেস আশা করি। যাই হোক, এ পর্যায়ে আমরা টেকনিক্যাল অ্যানালাইসিস দেখবো। টেকনিক্যাল অ্যানালাইসিস দেখার আগে আপনাদেরকে একটা জিনিস একটু শেয়ার করতে চাই। তো আমাদের কিন্তু একটা ফেসবুক পেজ আছে, এই পেজে আমরা কিন্তু বর্তমানে যেহেতু আর্নিংস সিজন, আমরা কিন্তু আর্নিংস সিজনের সবগুলা আর্নিংস আমাদের পেজে পোস্ট করি। যেমন এই যে ইবনে সিনা আজকে এই ভিডিওটা যখন আমরা রেকর্ড করতেছি
সেপ্টেম্বরের 30 তারিখে। ইবনে সিনার মিটিং আজকে সেপ্টেম্বরের 30 তারিখে ছিল। তো ওই মিটিং এর কি ফলাফল সেটা কিন্তু আমরা আমাদের ফেসবুক পেজে পোস্ট করে দিয়েছি, যেখানে আপনি কিন্তু এই নিউজটা অফিসিয়ালি পাবেন 4 তারিখের দিকে, মানে অক্টোবরের 4 তারিখে। মাঝখানে অনেকগুলো বন্ধ। তো আপনি যদি আর্লি সবগুলো আপডেট পেতে চান অবশ্যই আমাদের ফেসবুক পেজে লাইক করবেন, লাইক করে আমাদের সাথে থাকবেন। এছাড়াও আমরা কিন্তু আসলে অনেক ফাইন্যান্সিয়াল নিউজ দিয়ে থাকি, যেমনটা এখানে দেখতে পাচ্ছেন যে আমরা বিভিন্ন ফাইন্যান্সিয়াল নিউজ, এই যে স্বর্ণের দাম বেড়ে গিয়েছে বা বিএসসিপিএলসির ডিভিডেন্ড ডিক্লেয়ার করেছে, এটাও আমরা দিয়েছিলাম, অ্যাপেক্স ফুটেরটাও দিয়েছিলাম। আর এই যে বিভিন্ন যত রকম ফাইন্যান্সিয়াল নিউজ আছে সেইগুলো, আবার ইম্পর্টেন্ট নিউজ যেগুলো আছে সেগুলোও কিন্তু আমরা আমাদের পেজে শেয়ার করার চেষ্টা করি। তো আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে যে যারা আমাদের ফেসবুক পেজে এখনো আমাদের সাথে কানেক্টেড হন নাই, আমাদের সাথে কানেক্টেড হয়ে যাবেন, তাহলে আপনি অনেক ধরনের আপডেট পেতে পারবেন আমাদের কাছ থেকে। যাই হোক, আমরা টেকনিক্যাল অ্যানালাইসিসে চলে আসি। সো আমরা ওয়ালটনের টেকনিক্যাল চার্টটা খুলে রেখেছি। সো আমরা এই ভিডিও শুরুতেই বলেছিলাম যে এই ওয়ালটন বা এই কোম্পানিটা, তাদের যে টোটাল পাবলিক হোল্ডিংস বা তাদের যে ডিরেক্টর হোল্ডিংস, সেটা ছিল 98%-এর মতো বা 99%-এর মতো আসলে। এটাকে তারা কমাতে কমাতে 60%-এর ঘরে বা 60-র ঘরে নিয়ে এসেছে। তো এই যে মাঝখানে এটা যেহেতু কমেছে, তাদের প্রাইসে ভালো লেভেলের একটা ডিক্লাইন আমরা দেখতে পাচ্ছি। দেন এইখানে অনেক কমলো, তারপর কিছুটা রিয়াক্ট করে আবার কমতে থাকলো, দেন এইখানে এই কমাটা কন্টিনিউ করলো। পরে এই যে এখন একটু মোটামুটি আসলে তার যে শার্প ডিক্লাইন ছিল এটা একটু স্লো হয়ে এসেছে। আর এইখানে আমরা দেখতে পাচ্ছি একটা গ্যাপ ক্রিয়েট করেছে। এটার কারণ হলো যে এই কোম্পানিটা আসলে তার যে স্টক ডিভিডেন্ড ডিক্লেয়ার করেছে এবছর, তো স্টক ডিভিডেন্ড দেওয়ার কারণে এখানে অ্যাডজাস্টমেন্ট হয়েছে রেকর্ড ডেটের পরবর্তী সময়ে। আমরা আসলে ওয়ালটনের ব্যাপারে যেহেতু আসলে এইখানে আন্ডার ভ্যালুড পেয়েছি, সেই হিসাবে হয়তো কিছুটা ভ্যালুয়েশন করা যায়। আন্ডার ভ্যালুড অবস্থা আমরা 477 টাকা বা এর আশেপাশে পেয়েছিলাম। তো এই যে সেম লেভেলে কিন্তু আমরা একটা ভালো লেভেলের রেজিস্ট্যান্সও দেখতে পাচ্ছি। তো আমরা এখানে যদি ড্র করি, এই যে এইখানে একটা ভালো রেজিস্ট্যান্স কিন্তু রয়েছে। সো এই জায়গাটাই কিন্তু আমরা আমাদের ইন্ট্রিনসিক ভ্যালু পেয়েছিলাম। এছাড়াও আমরা যদি বলি, যেহেতু আসলে তার শেয়ার সংখ্যা বাড়বে বা শেয়ারের সাপ্লাই বাড়বে, তো সেই হিসাবে আসলে আমরা এর প্রাইসটা আর একটু কমতে দেখলেও দেখতে পারি। আর আমরা যদি জাস্ট আরেকটা জিনিস দেখি যে মুভিং অ্যাভারেজের ডেটা দেখি, তাহলে দেখতে পাচ্ছি যে ওয়ালটন কিন্তু তার মুভিং অ্যাভারেজকে একবার ব্রেকআউট দিয়েছে, দেন রিটেস্ট করে যে এখানে এসে এই যে হোল্ড করতে পারতো, তাহলে হয়তো টেকনিক্যাল চার্ট অনুসারে এই কোম্পানিটা তাহলে হয়তো আমরা একটু বাড়তে দেখতে পারতাম। বাট তখনই তার স্টক ডিভিডেন্ড বা ডিভিডেন্ড আসার কারণে এই যে এই স্টকটা কিন্তু তার মুভিং অ্যাভারেজের নিচে আবার চলে এসেছে। তো এখন হয়তো বর্তমানে যেই লেভেলে রয়েছে, এইখান থেকে ধরলে এখানেও একটা ভালো সাপোর্ট জোন রয়েছে। তো বর্তমানের এই সাপোর্ট জোনের আশেপাশে হয়তো আপনারা জাস্ট অবজার্ভ করতে পারেন, এন্ড অবজার্ভ করার পর যদি সেখানে আপনাদের মনে হয় যে না, এটা একটা পারফেক্ট এন্ট্রি হতে পারে, তাহলে হয়তোবা নিতে পারেন। দেন আপনার হয়তোবা নেক্সট টার্গেট জোন হবে এই জোনটায়। তো এই ছিল আমাদের ওয়ালটনের ফান্ডামেন্টাল অ্যানালাইসিস। আশা করি ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাতে একটা লাইক করবেন, কমেন্ট করবেন, এছাড়াও আপনার পরিচিত জনদের সাথে আমাদের ভিডিওটা শেয়ার করবেন। আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। তার আগে চার্ট ক্যানভাসে সাবস্ক্রাইব না করে এখনই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।